এই প্রথম একটা আন্দোলন আমাদের দেশে হলো, যেটা অ্যাবসলিউটলি অর্গানিক। এটা কিন্তু আ মানে ধরে বেঁধে প্ল্যান করে আ বিভিন্ন জায়গা থেকে লোক এনে, গাড়িতে করে, বাসে করে লোক এনে যেভাবে জনসমাবেশ রাজনৈতিক দলগুলো করে থাকে, সেটা নয়। একেবারে স্পন্টেনিয়াস, স্বতঃস্ফূর্ত এবং অর্গানিক এই আন্দোলন এইভাবে কিন্তু এর আগে কখনো দেখা যায়নি। দ্বিতীয়ত বিষয় হচ্ছে মাত্র ৩৬ দিনের মধ্যে একটা আন্দোলন একটা সরকারকে নড়িয়ে দিল। এত দ্রুত ঘটনাও কিন্তু কখনো ঘটেনি। আমাদের দেশে আমাদের মনে আছে যখন কৃষক আন্দোলন শুরু হয়েছিল ৩ টি কৃষি আইনের বিরুদ্ধে। সেই সময় কিন্তু ১ বছর ১.৫ মাস থেকে ২ মাস চলেছিল সেই আন্দোলন। যার পরে সরকার বাধ্য হয়েছিল ৩ টি বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার করে নিতে। কিন্তু ৩৬ দিনের মাথায় একটা আন্দোলন, সেটা শুরু হলো, অনশন শুরু হলো, আন্দোলন শুরু হলো। আর সেটা কালমিনেট করে গেল সরকারের যে প্রধান একজন মন্ত্রী, শিক্ষামন্ত্রী যার বিরুদ্ধে আ এত অভিযোগ ছিল, যাকে অপসারণ করার দাবিটাই ছিল ১ নম্বর, তাকে সরতে হলো। এই ঘটনা কিন্তু ভারতের ইতিহাসে আজ পর্যন্ত ঘটেনি। সেদিক থেকে দেখতে গেলে এটা একটা অনন্য উদাহরণ হিসেবে থাকবে। আর এটাই হচ্ছে এই মোদী সরকারের দুর্বল হয়ে গেছে যেটা, তার সবথেকে বড় প্রমাণ যে মোদী সরকার গত ১২ বছর ধরে কখনো কোনো চাপের কাছে মাথা নত করেনি। একমাত্র যে চাপের কাছে মাথা নুইয়েছিল সেটাও ১৬ মাস পরে, সেটা হচ্ছে আমি বললাম আগেই যে কৃষক আইন, কৃষকদের ভেতরে যে বিক্ষোভ হয়েছিল কৃষি আইনকে কেন্দ্র করে সেটা। তার সঙ্গে, সঙ্গে আরো আন্দোলন হয়েছিল সিএএ নিয়ে, এনআরসি নিয়ে আন্দোলন হয়েছিল। যেগুলো দমাতে কিন্তু সরকারের কোনো অসুবিধা হয়নি। সেখানে হিন্দু মুসলমান ন্যারেটিভ এনে আ যেহেতু সিএএ আন্দোলন, এনআরসির আন্দোলন মোস্টলি ছিল মুসলিম জনসম্প্রদায়ের মধ্য দিয়ে তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন বলে তারা আন্দোলন করেছেন। সুতরাং সেটাকে ওই হিন্দুত্ববাদীদের দমানোর কোনো অসুবিধা হয়নি। এই ১ম দেখা গেল যে প্রথমত অর্গানিক আন্দোলন। দ্বিতীয়ত যেটা যে এই আন্দোলনের ভেতরে কোনো জাত ছিল না, কোনো ধর্ম ছিল না, কোনো ভাষার আগল ছিল না, খাদ্যের আ আ আ বৈষম্য ছিল না। অর্থাৎ ভারত বলতে আমরা যেটা বুঝি যে ইউনিটি ইন ডাইভার্সিটি, সেখানে আমরা কেউ বাঙালি, কেউ বিহারি, কেউ মালায়ালি, কেউ তামিল, কেউ গুজরাটি, কেউ রাজস্থানী, কেউ অন্ধ্রপ্রদেশের তেলুগু। আ এই যে সবকে মিলিয়ে যে ভারত, এই এই ইউনিটি ইন ডাইভার্সিটির একটা বহিঃপ্রকাশ আমরা দেখলাম, যেটা যন্তর মন্তরে সারা রাজ্য থেকে, বিভিন্ন রাজ্য থেকে মানুষ এসছে, বিভিন্ন ভাষার মানুষ এসছে, বিভিন্ন বয়সের মানুষ এসছে, বিভিন্ন ধর্মের মানুষ এসছে, বিভিন্ন খাদ্যাভ্যাসে অভ্যস্ত মানুষ এসছে। তাদের একটাই দাবি, সেই দাবিটা হচ্ছে এই শিক্ষা ব্যবস্থার দুর্নীতি দূর করা এবং শিক্ষামন্ত্রীর অপসারণ এবং অন্যান্য আ সঙ্গের যে দাবিগুলো সেটা, এবং প্রত্যেকে এক সুরে কথা বলেছে, একরা, কেউ কখনো কোনো বিচ্যুতি কোনোভাবে দেখা যায়নি। এখন এইটাই হয়েছে মোদী সরকারের সবথেকে বড় ধাক্কা। মোদী সরকার এমনিতেই কোনো সরকার যে ১০-১২ বছর ধরে রাজত্ব করছে, তার ভেতরে তার বিরুদ্ধে অনেক আ আ আ অস্বস্তি জমা হয়, অনেক অভিযোগ জমা হয়। সেগুলো রাজনৈতিক দল, বিরোধী রাজনীতিকরা সেগুলোকে তাদের মতন করে অ্যাড্রেস করার চেষ্টা করে। কখনো পারে, কখনো পারে না। আমাদের দেশে যেটা দেখা হচ্ছিল যে, যেহেতু বিরোধীরা তারা আ জোটবদ্ধ হতে পারেনি সেই অর্থে, সবাই এক সুরে কথা বলতে পারেনি। সেটা সরকারের পক্ষে সুবিধা হয়ে গেছিল এবং সরকার রাজত্ব করছিল। সবথেকে বড় বিষয় যেটা, সরকারের অত্যন্ত স্ট্রং সরকার, এটা নো ননসেন্স সরকার, এই যে ধারণাটা সারা ভারতে আ ছড়িয়ে গিয়েছিল যে এই সরকারের বিরুদ্ধে কেউ কিছু বলতে পারে না। ইডি কে লেলিয়ে দিয়ে, সিবিআই কে লেলিয়ে দিয়ে, এসএফআই কে লেলিয়ে দিয়ে, ইনকাম ট্যাক্স কে লেলিয়ে দিয়ে বিরোধীদের দমন করা, নানান ধরনের প্রলোভন দেখিয়ে বিরোধীদের দলে টেনে নেয়া, দল ভাঙানো খেলা যেটা সারা ভারতের বিভিন্ন জায়গাতে চলছে, এখনো চলছে। এই যে একটা ন্যারেটিভ, এই যে একটা আখ্যান তৈরি হয়েছিল, এই সরকার যা খুশি তাই করতে পারে, এই সরকার কাউকে কোনো কিছু তোয়াক্কা করে না, এই সরকার অত্যন্ত কঠিন, কঠোর, এই সরকার দৃঢ়ভাবে যেকোনো বিক্ষোভের মোকাবিলা করতে পারে। এই যে ভয়টা ছিল মানুষের মধ্যে, একটা আতঙ্ক ছিল যে আমার ক্ষতি করে দিতে পারে, নানাভাবে ক্ষতি করে দিতে পারে, আমাকে জেলে পুরে দিতে পারে, বিনা বিচারে আটক করে রাখতে পারে। আমার পারিবারিক ক্ষতি করতে পারে, আমার ব্যবসা-বাণিজ্যের হানি করতে পারে। এই যে ভয়টা ছিল, এই ১ম দেখা গেল সেই ভয়টা
একেবারে ভেঙে গেছে। আজকের এই জেনারেশন, এই যে জেন জি, তারা যেভাবে এগিয়ে এসেছে, যেভাবে তাদের ন্যারেটিভ তৈরি করেছে, ভয় ভেঙে যেভাবে তারা ঝাঁপিয়ে পড়েছে, এইটাই সরকারকে ভীত সন্ত্রস্ত করে দিয়েছে। না হলে এই সরকার এত অল্প সময়ের মধ্যে ধর্মেন্দ্র প্রধানকে সরিয়ে দিত না বা সরিয়ে যেতে বাধ্য করতে পারত না। একটা খবর যেটা আমাদের কাগজে বিভিন্ন গণমাধ্যমে এসেছে, ধর্মেন্দ্র প্রধান নাকি প্রথম থেকেই সরে যেতে চেয়েছিলেন, কিন্তু সরকার তাকে দেয়নি। অর্থাৎ নরেন্দ্র মোদী সরকার তার নিজেদের প্রতি এত বিশ্বাস ছিল, এত আস্থা ছিল যে যাই হোক না কেন, কাম হোয়াট মে, আই উইল রিমেন। আমাকে কেউ সরাতে পারবে না, আমি আমার শর্তে আমার মতন করে আমি সরকার চালিয়ে যাব যেভাবে আমি চালিয়ে আসছি। এই যে অহংবোধ, এই যে গর্ব, সেই গর্বটা, সেই অহংবোধটা ভেঙে চুরমার হয়ে গেছে। এখন এখানেই শেষ সেটা বলার সময় কিন্তু এখনো পর্যন্ত আসেনি। সরকার এটা করেছে অনেকগুলো দিক থেকে। যেমন প্রথম কথা যে এই নতুন প্রজন্মের ছেলেরা যারা পরিচিত রাজনীতির ভাষা বোঝে না, যারা পরিচিত রাজনৈতিক ঢঙে আন্দোলন করে না, একেবারে নতুন আঙ্গিকে নতুনভাবে তারা এসে সরকারকে বিব্রত করেছে, বিড়ম্বনা করেছে, ব্যতিব্যস্ত করে দিয়েছে এবং একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে দাঁড় করিয়ে দিয়েছে, পিঠটাকে একেবারে দেয়ালে ঠেকিয়ে দিয়েছে। তাদের মোকাবিলা করার যে যে জন্যে যেভাবে নিজেদেরকে তৈরি করা উচিত ছিল, এই সরকার সেটা তৈরি করতে পারেনি। তার কারণ সরকার প্রথম থেকে এটাকে হালকাভাবে নিয়েছিল এবং তাদের নিজেদের প্রতি যে দৃঢ় বিশ্বাস ছিল, সেই বিশ্বাসে তারা অটুট ছিল যে আমরা পার পেয়ে যাব কোনোভাবে। এই প্রথম ধাক্কা। এরপরে যেটা দেখা যে ছাত্ররা যে আন্দোলনটা শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে করেছিল, আরো অনেক ক্ষোভ আছে, অনেক বিক্ষোভ আছে, তার বিরুদ্ধে এই ছাত্ররা আবার সংগঠিত হয় কিনা, হয়তো ইমিডিয়েটলি নয়, কিন্তু কিছুদিন পরে আবার এমন একটা কোনো বিষয়, যে বিষয়টাকে তারা মনে করবে যে দেশের পক্ষে অত্যন্ত ক্ষতিকর হয়ে দাঁড়াচ্ছে, সেই বিষয়টা নিয়ে আন্দোলনে আসে কিনা। রাজনৈতিক দলগুলো এই সাহস থেকে সাহসী হয়ে এই যে বীর দর্পে যে সরকারের দর্পচূর্ণ করেছে, সেখান থেকে সাহসী হয়ে রাজনৈতিক বিরোধী দলগুলো তারা নিজেদেরকে জোটবদ্ধ করে তুলতে পারে কিনা। কেন এখনো পর্যন্ত বিরোধীরা তো জোটবদ্ধ নয়, প্রত্যেকেরই নানান ধরনের বিষয় আছে, নানান ধরনের সুবিধে আছে, নানান ধরনের স্বার্থ আছে। কিন্তু সেই স্বার্থকে জলাঞ্জলি দিয়ে তারা যদি সত্যি নিজেদেরকে এককাট্টা করে উঠতে পারে, তাহলে অন্যভাবে কিন্তু এই সরকারের বিরুদ্ধে আন্দোলনগুলো মাথাচাড়া দিতে পারে এবং ইস্যু ভিত্তিক আন্দোলন হতে পারে। এখন সরকার আরো একটা বিষয় কিন্তু মাথা নিয়েছে, এটাও আমাদের মনে রাখা দরকার। সরকারের কাছে এখন পার্লামেন্টের সেশন চলছে, মনসুন সেশন বা বর্ষাকালীন অধিবেশন আমরা যেটা বলি, সেটা চলছে এবং এই অধিবেশনে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিল সরকার আনতে চাইছে, যে বিলগুলো পাস হলে আগামী ৫ বছর, ১০ বছর কি ১৫ বছর দেশ শাসন করার একটা অন্য ধরনের ক্ষমতা এই শাসক দল বা শাসক শ্রেণী যার নেতৃত্বে রয়েছে বিজেপি, তারা করতে পারে। তার একটা বিল হচ্ছে ডিলিমিটেশন অফ কনস্টিটুয়েন্সিস, অর্থাৎ লোকসভা এবং বিধানসভার যে সীমান্ত আছে, সীমান্ত পুনর্নির্ধারণ করা, করে আমাদের দেশের জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে যেভাবে প্রত্যেক ১০ বছর অন্তর যে জনগণনা হয় এবং জনগণনার যত জনসংখ্যা বাড়ে, তার উপর ভিত্তি করে পার্লামেন্ট এবং অ্যাসেম্বলির আসন সংখ্যাও বাড়ে। সেই যেটা প্রায় ৫০ বছর ধরে বন্ধ রয়েছে, শেষ যে ডিলিমিটেশন হয়েছিল, তারপরে এখনো পর্যন্ত এবারে হবার সম্ভাবনা, যদি এই বিলটা পাস করে সরকার যেভাবে চাইছে, তাহলে সেটা হতে পারে। সেক্ষেত্রে কিন্তু ২/৩ সমর্থনে লোকসভা এবং রাজ্যসভায় বিল পাস করতে হবে, যে সংখ্যাগরিষ্ঠতা সরকারের এই মুহূর্তে নেই। সুতরাং সেই গরিষ্ঠতা অর্জন করতে গেলে সরকারকে বিভিন্ন অন্যান্য রাজনৈতিক দল যারা বিরোধী, তাদের ভাঙিয়ে নিয়ে সরকারের পক্ষ ভারী করতে হবে। এই বিলটা সেই দিকে নজর রেখে, এবং সেইটা নষ্ট হয়ে যেত, সেই অবস্থাটা সরকারের আসতো না যদি না এই সেশন, যেটা পার্লামেন্ট সেশন, সেটা ভালোভাবে চলে। কারণ ওই বিল পাস করার জন্য এই সেশনটা সুষ্ঠুভাবে চলা, শান্তিভাবে চলা, অধিবেশনগুলো চালু রাখা, সেটা জরুরি। সরকার মনে করছে যে যদি এই ধর্মেন্দ্র প্রধানকে সরিয়ে দেওয়া যায়, তাহলে হয়তো এই বিলগুলো, পার্লামেন্ট সেশনটা শান্তভাবে হবে এবং বিলগুলো চলবে। এখন দেখা সেই বিলটা যেটা বিরোধিতা করছে বিভিন্ন রাজনৈতিক দল, সেটা পাস করানো যায় কি না।
আরো একটা সংবিধান সংশোধন বিল সরকার আনতে চাইছে, সেটা হচ্ছে এক দেশ এক ভোট। আমাদের যেহেতু যুক্তরাষ্ট্রীয় কাঠামো ব্যবস্থা, অর্থাৎ প্রত্যেকটা রাজ্যে বিধানসভা আছে এবং কেন্দ্রে সারা দেশের জন্য লোকসভা রাজ্যসভা আছে। সরকার চাইছে যে বিধানসভা এবং লোকসভার ভোট একই সঙ্গে করাতে, যাতে প্রচুর সময় সাশ্রয় হয়, অর্থ সাশ্রয় হয়, সরকারের যে প্রকল্পগুলো সেগুলো ঠিকভাবে রূপায়ণ করা যায়। অর্থাৎ দেশে একবারই ভোট হবে ৫ বছর অন্তর, সেটা লোকসভারও ভোটও হবে এবং বিধানসভারও ভোট হবে। এতে বিভিন্ন রাজনৈতিক দলের আপত্তি আছে, এই এক দেশ এক ভোট। এর অনেক সুবিধেও আছে কিন্তু প্রচুর অসুবিধেও আছে। যে অসুবিধেগুলো বিরোধীরা মনে করছে গণতান্ত্রিক অসুবিধে, লেজিটিমেট অসুবিধে। তো সেক্ষেত্রে যদি এই বিলটা পাস হয়, তাহলে সরকার যেটা করতে পারবে, পার্লামেন্ট এবং অ্যাসেম্বলির আসন সংখ্যা অনেক বাড়াতে পারবে। নারীদের যে রিজার্ভেশন আছে ১/৩ সেটাকে চালু করতে পারবে, যে আইনটা অলরেডি পাসড সেটা চালু করতে পারবে এবং সারা দেশে একই সঙ্গে ভোট করতে পারবে। অর্থাৎ এক ঢিলে ৩টে পাখি মারার যে চেষ্টা সরকার করছে, সেটা সম্ভবপর হতো না যদি অশান্ত থাকতো এই পার্লামেন্ট সেশন, যে অধিবেশনটা বর্ষাকালীন অধিবেশন। এই প্রশ্নে, অর্থাৎ ধর্মেন্দ্র প্রধানের প্রশ্নে, ককরোচদের আন্দোলনের প্রশ্নে যদি অশান্ত থাকতো, তাহলে এই লক্ষ্যে সরকার পৌঁছতে পারত না। সুতরাং সেই লক্ষ্যটা হাসিল করার জন্য, একটা বৃহত্তর লক্ষ্য হাসিল করার জন্য সরকার মনে করছে একটা ক্ষুদ্র স্বার্থ বিসর্জন দিল। এখন সেটা কতটা তারা সাকসেসফুল হয় সেদিকেও কিন্তু নজর দিতে হবে। মোট কথা যেটা বোঝা যাচ্ছে, সরকার দুর্বল হয়েছে। এই দুর্বল সরকারের বিরুদ্ধে বিরোধীরা কতটা সক্রিয় হতে পারবে, কতটা জোটবদ্ধ হয়ে সরকারকে আরো দুর্বল করতে পারবে, সেই খেলাটা কিন্তু এখন অপেক্ষমাণ।